প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ বুন্না তোমাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এই অধ্যায়টি নিয়ে। এটি অর্থনীতির অধ্যায়। আমাদের বইয়ে অর্থনীতির 3টি অধ্যায় আছে, এটি তার মধ্যে গুরুত্বপূর্ণ। আমাদের বইয়ে কিন্তু পার্ট পার্ট করা আছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আলাদা আলাদা ভাবে প্রশ্ন করা হয়। তো এটি অর্থনীতির অধ্যায় এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তো চলে আসো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। জাতীয় সম্পদ, প্রথমে আমরা আলোচনা করব সম্পদ নিয়ে। সম্পদ, সম্পদ আমরা কাকে বলবো? সাধারণত সম্পদ বলতে আমরা আমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা এগুলোকেই সম্পদ বলে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় সম্পদ বলতে হলে তার 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। সম্পদ বলতে হলে সেটির 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। এই 4টি বৈশিষ্ট্য না থাকলে আমরা অর্থনীতিতে তাকে সম্পদ বলতে পারি না। তার মধ্যে একটি হচ্ছে উপযোগ, 2 অপ্রাচুর্য, বাহ্যিকতা, আরেকটি হস্তান্তর যোগ্যতা। অর্থনীতিতে সম্পদ হতে হলে সেই দ্রব্য বা বস্তুটির 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। 1 উপযোগ থাকতে হবে, 2 অপ্রাচুর্য থাকতে হবে, 3 বাহ্যিকতা থাকতে হবে, 4 হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। এই 4টি বৈশিষ্ট্য থাকলে অর্থনীতিতে তাকে আমরা সম্পদ বলতে পারবো। এখন উপযোগ কাকে বলা হয়? উপযোগ হলো যে সকল বস্তুর মানুষের অভাব পূরণের ক্ষমতা রয়েছে, যে সকল বস্তুর মানুষের অভাব পূরণের ক্ষমতা রয়েছে সেগুলোকে উপযোগ বলা হয়। অপ্রাচুর্য কি? অপ্রাচুর্য হচ্ছে আমাদের চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা থাকবে, এ সকল বিষয়গুলোকে অপ্রাচুর্যতা বলা হয়। যেমন আমার মধ্যে এক কথায় আরো চাই আরো চাই, এ ধরনের একটা ভাব থাকবে। যেমন টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর কিন্তু আমাদের একটা চাহিদা আছে। আমাদের যে চাহিদা তার থেকে সবসময় আমরা কম পাই, কম সরবরাহ হয়, যে কারণে এগুলোকে আমরা বলছি হচ্ছে অপ্রাচুর্য। দেখো, এই যে আমি ক্লাস নিচ্ছি, এই রুমটার মধ্যে 2 জন বা 3 জন এই মুহূর্তে অবস্থান করছে, আমাদের কিন্তু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে না। আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পাচ্ছি। আমরা যদি এই মুহূর্ত থেকে শুরু করে আগামী 1 ঘন্টা অনেক দ্রুত নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? এই রুমের অক্সিজেন গুলো কি কমে যাবে? আমাদের যা প্রয়োজন তার থেকে কি আমরা কম পাবো? বা আরো 10 জনকে যদি রুমের মধ্যে নিয়ে এসে সবাই অনেক দ্রুত নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করি, তাহলে কি অক্সিজেন কমে যাবে? না, এমনটা কিন্তু হবে না। আমাদের যা প্রয়োজন আমরা কিন্তু সেটি পাবো। তার মানে বাতাসের যে অক্সিজেন, এইটার অপ্রাচুর্যতা, এই গুণটি কিন্তু নেই, যে কারণে এটাকে অর্থনীতিতে আমরা সম্পদ বলতে পারবো না। তারপর হস্তান্তর যোগ্যতা, এটা কিন্তু আমরা বুঝি। হস্তান্তর যোগ্যতা হচ্ছে এক হাত থেকে আরেক হাতে যাবে, একটা এক্সচেঞ্জ। অর্থনীতিতে সম্পদ হতে হলে সেটাকে এক্সচেঞ্জ হতে হবে। আর বাহ্যিকতা মানে লুকিং সাইড থাকতে হবে, দেখা যেতে হবে। অদৃশ্য কোনো কিছু হলে সেটাকে কিন্তু আমরা সম্পদ বলবো না। তাহলে অর্থনীতির ভাষায় সম্পদ কোনটি? যেটির উপযোগ থাকবে, অপ্রাচুর্যতা থাকবে, বাহ্যিকতা থাকবে এবং হস্তান্তর যোগ্যতা থাকবে, এটিকে আমরা অর্থনীতিতে সম্পদ বলবো। তারপরে চলে আসো সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের শ্রেণী বিভাগ, সম্পদকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ব্যক্তিগত, একটি একান্ত ব্যক্তিগত, একটি সমষ্টিগত, একটা জাতীয়, আর একটি আন্তর্জাতিক সম্পদ। ব্যক্তিগত সম্পদ কোনটা? এটা আমরা সবাই জানি। ব্যক্তিগত সম্পদ আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার ড্রেস, আমার স্কুল ব্যাগ, আমার বই, আমার কলম, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত সম্পদ। কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পদ কোনগুলো? একান্ত ব্যক্তিগত সম্পদ তোমার মেধা, তোমার সৃজনশীলতা, তোমার দক্ষতা, তোমার প্রতিভা, এগুলোকে একান্ত ব্যক্তিগত সম্পদ বলা হয়। তুমি এখন হয়তো বলতে পারো যে স্যার, তাহলে এই যে মেধা, সৃজনশীলতা, দক্ষতা, এগুলোকে সম্পদ বলছেন, একান্ত ব্যক্তিগত সম্পদ বলছেন কেন? এগুলোর তো বাহ্যিকতা নাই, এগুলোর তো হস্তান্তর যোগ্যতা নাই। এমনটা কিন্তু নাই, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এগুলো নাই। আমার মেধা তুমি নিতে পারবে? তোমারটা আমাকে দিতে পারবে?
বা আমাকে দেখে কি বোঝা যায় যে আমি বাংলাদেশে বিশ্ব পরিচয় পড়াই, তার মানে আমার দক্ষতা, আমার সৃজনশীলতা বা আমার প্রতিভা এগুলোর বাহ্যিকতা নাই, এগুলোর হস্তান্তর যোগ্যতা নাই। তারপরও কেন এগুলোকে আমরা সম্পদ বলতে পারি? এগুলোকে সম্পদ বলতে পারি এজন্যই যে এগুলো ব্যবহার করে আমরা অন্যান্য যে সম্পদ সেগুলো তৈরি করতে পারি। যেমন আমার হাতের ঘড়ি, এটা একটা সম্পদ। হ্যাঁ, এই সম্পদ এটা কিভাবে হলো? কোনো ব্যক্তির সৃজনশীলতা, প্রতিভা, দক্ষতা এগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই ঘড়িটা তৈরি করা হয়েছে। সুতরাং তার মেধা, সৃজনশীলতা, দক্ষতাকে আগে কিন্তু সম্পদ বলতে হবে। এই হচ্ছে এটার অ্যান্সার। এক কথায় যদি বলি, ব্যক্তিগত এবং একান্ত ব্যক্তিগত সম্পদের মধ্যে পার্থক্যটা এরকম: ব্যক্তিগত সম্পদ কারোর সাথে শেয়ার করা যায়, কিন্তু একান্ত ব্যক্তিগত সম্পদ কারোর সাথে শেয়ার করা যাবে না। তারপরে আমরা সমষ্টিগত সম্পদ কোনগুলোকে বলবো? সমষ্টিগত সম্পদ হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো আমরা দেখি, এই যে রাস্তাঘাট, পার্ক, চিড়িয়াখানা, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে আমাদের সমষ্টিগত সম্পদ, যেগুলো সমাজের সবাই অবাধে ব্যবহার করতে পারে। জাতীয় সম্পদ কোনগুলো? ব্যক্তিগত সম্পদ প্লাস সমষ্টিগত সম্পদ, এই দুটা মিলেই জাতীয় সম্পদ হয়। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ কোনগুলো? বৈজ্ঞানিক আবিষ্কার, তারপর সাগর, মহাসাগর, এগুলো, আকাশপথ, এগুলোকে আমরা বলি আন্তর্জাতিক সম্পদ। অর্থাৎ যেগুলো প্রত্যেকটা দেশ কি করতে পারে? বিনা বাধায় বা অবাধে ব্যবহার করতে পারে। তাহলে আমরা বৈজ্ঞানিক আবিষ্কারকে কি বলা হলো? বৈজ্ঞানিক আবিষ্কারকে আন্তর্জাতিক সম্পদ বললাম। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, তোমার একটি কম্পিউটার আছে, সেই কম্পিউটারটি কি ধরনের সম্পদ? এমসিকিউ এর মধ্যে দেওয়া হলো, তাহলে তুমি আনসার কি করবে? কম্পিউটার তো বৈজ্ঞানিক সম্পদ, বৈজ্ঞানিক আবিষ্কার, তাহলে এটা কি হবে? আন্তর্জাতিক সম্পদ? নো, এটা হবে তোমার ব্যক্তিগত সম্পদ। তোমার কম্পিউটার তোমার ব্যক্তিগত সম্পদ, কিন্তু কম্পিউটার নামক বৈজ্ঞানিক আবিষ্কার এটি কিন্তু আন্তর্জাতিক সম্পদ। আর আরেকটা প্রশ্ন করা হতে পারে যে আমার হাতে একটা পেন আছে, কলম, মার্কার কলম, এটাই ধরো কলম মনে করো। এই কলম, এটা কালিহীন কলম, এই কালিহীন কলমকে কি অর্থনীতিতে সম্পদ বলা যায়? তুমি কি উত্তর করবে? হয়তো বলবে যে হ্যাঁ, সম্পদ বলা যায়, কারণ কলমটাকে এটা রিসাইকেল করে আবার কলম তৈরি করা হতে পারে, প্লাস্টিক তৈরি করা হতে পারে, সুতরাং এটাকে সম্পদ বলা যেতেই পারে। ভুল। কালিহীন কলমকে অর্থনীতিতে সম্পদ বলা যায় না, কারণ এটির উপযোগ নেই। এই কালিহীন কলমের অভাব পূরণের কিন্তু কোনো ক্ষমতা নেই। আমরা কি কখনো কলম কিনেছি রিসাইকেল করব বলে? কলম কেনার উদ্দেশ্য কি? কলমের কাজ কি? লেখা। এ লিখতে পারছে না, তার মানে এর আর অভাব পূরণের কোনো ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই কালিহীন কলমকে আমরা কিন্তু অর্থনীতিতে সম্পদ বলতে পারি না। এই হচ্ছে আমরা সম্পদ কাকে বলবো, সম্পদের বৈশিষ্ট্য এবং সম্পদের শ্রেণী বিভাগ। তাহলে এইটুকু আমরা পড়ে ফেললাম। আমাদের বইয়ে তারপর একটা প্রশ্ন পাবে, এটা তোমাদের কাজ, আমি এখন আর এটা নিয়ে কখনো কথা বলবো না, যে জাতীয় সম্পদের অপচয় রোধে আমাদের কি কি করণীয় আছে। এইটা তোমরাই পারবে, এটা তোমরা দেখে ফেলবে, খুবই সহজ। এই যে যেমন আমরা অপচয় রোধ করব, কেউ যদি আমাদের সামনে অপচয় করে তাকে বাধা দিব, কর্তৃপক্ষে জানাবো, এই বিষয়গুলো এখানে আছে। আমি মূল বিষয়গুলোকে নিয়ে কথা বলি। তাহলে সম্পদ সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানবো উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ছোট ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, যে উৎপাদনের জন্য কয়টি বিষয় আবশ্যক। 4টি বিষয় আবশ্যক, একটু খেয়াল করবে সবাই। এক, ভূমি। 2, শ্রম। 3, মূলধন। 4, সংগঠন। তাহলে উৎপাদনের জন্য এই 4টি বিষয় আবশ্যক: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি কি? ভূমি হচ্ছে, আমরা তো ভূমি চিনি, মাটি, তাই না? কিন্তু অর্থনীতির ভাষায় আমরা ভূমি বলবো জমি, বা জমির উপরস্থ হোক আর নিম্নস্থ হোক, যে কোনো প্রাকৃতিক সম্পদই হচ্ছে অর্থনীতিতে ভূমি, যেগুলো উৎপাদন কাজে কি করা হয়? ব্যবহার করা হয়। তাহলে সুন্দরভাবে গোছায় বলি, উৎপাদন কাজে ব্যবহারযোগ্য
উৎপাদন কাজে ব্যবহারযোগ্য জমি, জমির নিম্নস্থ, জমির উপরস্থ যে কোনো প্রাকৃতিক সম্পদকেই অর্থনীতিতে ভূমি বলা হয়। আর ভূমির আয়কে বলা হয় খাজনা। ভূমির আয়কে বলা হয় খাজনা। তারপর শ্রম। শ্রম কি? শ্রম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। শ্রম কাকে বলবো আমরা? উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলা হয়। উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলা হয়। তুমিও শ্রম দিচ্ছ, মনে করো যে তুমি বিকেলে খেলছো, ক্রিকেট খেললে, এই খেলাকে অর্থনীতিতে কিন্তু আমরা শ্রম বলতে পারবো না, কারণ এটার কোনো অর্থনৈতিক কি নেই, কোনো মূল্য নেই। কিন্তু যখন ক্রিকেট খেলে তুমি যদি অর্থ উপার্জন করো, তাহলে সেই শ্রমটাকে কিন্তু আমরা অর্থনীতিতে কি বলবো? শ্রম বলবো। মানে তুমি যদি ক্রিকেট খেলে অর্থ উপার্জন করো, তাহলে এই যে তুমি তোমার শারীরিক একটা কর্মক্ষমতা দেখালে, খেললে, এটাকে কিন্তু অর্থনীতিতে আমরা কি বলবো? শ্রম বলবো। আর শ্রমের আয়কে বলা হয় মজুরি। মূলধন। মূলধন কি? অর্থনৈতিক কাজে ব্যবহারযোগ্য অর্থটাকে বলা হয় মূলধন। অর্থাৎ আমার কাছে কিছু টাকা আছে, আমি পারতাম সেই টাকাটা সরাসরি ভোগ করতে, কিন্তু না করে সেটিকে যদি কোনো উৎপাদন কাজে আমি ব্যবহার করি, করার পরে অধিক উৎপাদন করে সেটিকে যদি আমি ভোগ করি, তাহলে ওই অর্থটাকে আমি বলবো মূলধন। মূলধন যে শুধু টাকা পয়সা হবে এমনটা না, মূলধন যন্ত্রপাতিও হতে পারে। মনে করো আমার কাছে 5,000 টাকা আছে, সেই 5,000 টাকা আমি ভোগ না করে সেটাতে একটা মার্কার কিনেছি, একটা ডাস্টার কিনেছি, আমি একটা বোর্ড কিনেছি, দুটো বেঞ্চ কিনেছি, কিনে পড়াচ্ছি। তাহলে এগুলো কি আমার যন্ত্রপাতি? মানে যন্ত্রপাতিতে না, এই জিনিসগুলোই কিন্তু আমার এখানে মূলধন। হ্যাঁ, এই মূলধন থেকে সরাসরি যেটা আয় করা হবে, মূলধন থেকে সরাসরি যেটা আয় করা হবে সেটাকে আমরা বলবো সুদ। মূলধন থেকে যেটা আয় করা হয় সেটাকে বলবো সুদ। আর সংগঠন কোনটা? ভূমি, শ্রম, মূলধন, এই তিনটার সমন্বিত রূপ হচ্ছে সংগঠন। সংগঠনের আয়কে আমরা বলবো মুনাফা। সংগঠনের আয়কে আমরা বলবো মুনাফা। মনে করো আমাদের বাসার সামনে একটা জমি আছে, সেই জমিতে ওটা তো বুঝতে পারছি ভূমি, ওটাতে কিছু শ্রমিক লাগিয়ে দিলাম, শ্রমিক কাজ করলো, তাহলে সেটা হলো শ্রম। আমার কাছে টাকা ছিল 1,000 বা 2,000, সেটা দিয়ে ওখানে আমি ইনভেস্ট করলাম, কিছু যন্ত্রপাতি দিয়ে কাজ করা হলো, এটা হচ্ছে কি মূলধন। আর তারপরে ভুট্টা উৎপাদন করা হলো, এই ভুট্টাকে আমরা বলবো হচ্ছে সংগঠন। আমি আরেকটি উদাহরণ দিই, চেয়ার। চেয়ারের কথা চিন্তা করো, চেয়ারের জন্য কাঠ লেগেছে, গাছ, এই গাছকে আমরা বলবো ভূমি। চেয়ার তৈরি করার জন্য কিছু মানুষের শারীরিক মানসিক কিছু কর্মদক্ষতার দরকার হয়েছে, সেটাকে আমরা বলছি শ্রম। এটাতে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, কিছু অর্থ বিনিয়োগ করা হয়েছে, সেটাকে বলছি আমরা মূলধন। আর সংগঠন হচ্ছে চেয়ার। এই হচ্ছে আমাদের এই জায়গাটার আলোচিত বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি বললাম ছোট ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। তারপরে আরেকটা আমি কথা বলবো, একটা অর্থনৈতিক কার্যাবলী। একটা অর্থনৈতিক কার্যাবলী কয়টি ধাপে সম্পন্ন হয়? একটা অর্থনৈতিক কার্যাবলী 5টি ধাপে সম্পন্ন হয়। একটা অর্থনৈতিক কার্যাবলী টোটাল 5টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে আমাদের মধ্যে আসবে অভাব। অভাব আসার পরে আমরা কি করব? প্রচেষ্টা করব। প্রচেষ্টা করে আমরা কি করব? উৎপাদন করব। উৎপাদন করে আমরা ভোগ করব। ভোগ করব? নো, বন্টন করব। তারপরে আমরা ভোগ করব। এখানে আমি ইচ্ছা করে একটু মিস্টেক করলাম, কারণ ওটাই ভুলের জায়গা। প্রথমে আমরা অভাব আসবে, তারপরে আমরা প্রচেষ্টা করি, তারপরে আমরা উৎপাদন করি। উৎপাদন করার পরে কিন্তু আমরা ভোগ করব না, উৎপাদন করার পরে আমরা বন্টন করব। কি বন্টন করব? কি বন্টন করব? ভুট্টা উৎপাদন করেছি, এবার কি দিয়ে দিব? না, তুমি খাও, তুমি খাও, এই যে গিফট দিলাম। এটাকে বন্টন বলা হচ্ছে না। বন্টন বলা হচ্ছে কোনটি? ভূমির জন্য তোমাকে খাজনা দিতে হবে, শ্রমের জন্য তোমাকে মজুরি দিতে হবে, মূলধনের জন্য সুদ দিতে হবে। এগুলো দিয়ে দেওয়াটাকেই তোমাকে বন্টন বলা হচ্ছে। এগুলো দেওয়ার পরে তোমার যা থাকবে এটাকে আমরা ভোগ করব। ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ যে জায়গাগুলো আমি পড়ালাম,
এগুলো সৃজনশীলের জায়গা না, এগুলো সব ছোট প্রশ্নের জন্য, এমসিকিউ এর জন্য। এবার সৃজনশীলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা এই চ্যাপ্টারের, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর এখান থেকে এই প্রশ্ন কিন্তু আসে। আমাদের বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তিত আছে? আমরা সবাই জানি যে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, আরেকটি হচ্ছে ইসলামী। এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের বিশ্বে চালু আছে। প্রথমে আমরা আলোচনা করব ধনতান্ত্রিক নিয়ে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি শুরু থেকেই কিন্তু বলছি যে এই জায়গাটা যদি ঠিকমতো আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ একটা সৃজনশীল আমরা কমন পাবো, এবং খুব ইজি একটা জায়গা। একটা যদি মনোযোগ দিয়ে তোমরা পড়ো, বাকিগুলো সেখান থেকে আমরা লিখতে পারবো। দেখো, সমাজতান্ত্রিক পয়েন্ট, সমাজতান্ত্রিকের প্রথম পয়েন্টে আমরা যে দেখব যে লেখা আছে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। একটু আগেই বললাম উৎপাদনের উপাদান কয়টি? 4টি। এই 4টির মালিকানা কার হাতে থাকবে? এই 4টিরই মালিকানা থাকবে ব্যক্তির হাতে, অর্থাৎ ব্যক্তির ভূমি, ব্যক্তির শ্রম, ব্যক্তির মূলধন। ব্যক্তি তার ইচ্ছা মতো কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা থাকবে ব্যক্তির হাতে, এবং ব্যক্তি তার ইচ্ছা মতো এগুলো কি করতে পারে? কম বেশি ব্যবহার করতে পারে। আমার ভূমি, আমি কখন উৎপাদন করব, কতটুকু করব, কি করব, এগুলোর সিদ্ধান্ত কিন্তু ব্যক্তিই নিবে। আমার শ্রম, আমি কখন শ্রম দিব, কখন দিব না, কতটুকু দিব, কত বেশি দিব, এগুলোর সিদ্ধান্ত কিন্তু আমিই নিচ্ছি। তাহলে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলোর মালিকানা থাকে ব্যক্তির হাতে। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকে। উদ্যোগ গ্রহণের কি থাকে? স্বাধীনতা। ওই একই কথা, যেহেতু ব্যক্তির ভূমি, ব্যক্তির শ্রম, ব্যক্তির মূলধন, ব্যক্তির সবকিছু, সুতরাং ব্যক্তি কি করবে? তার ইচ্ছা মতো এখানে উদ্যোগ গ্রহণ করতে পারে। আর যে কারণে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্ত বাজার অর্থনীতি বলা হয়। এ ধরনের অর্থনীতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভোক্তার স্বাধীনতা থাকে। ভোক্তার স্বাধীনতা থাকে। একটু খেয়াল করো, আমার শ্রমের মালিক যেহেতু আমি শ্রম দিচ্ছি, ইচ্ছা মতো আমি আয় করতেছি, আমার আয় অনুসারে আমি ভোগ করতে পারবো, এখানে কারো কিছু বলার নেই। হ্যাঁ, এই স্বাধীনতাটা ব্যক্তির আছে। ভোক্তা কি করবে? ইচ্ছা মতো ভোগ করবে। তবে এক্ষেত্রে দুইটা কথা, তার ভোগের ক্ষেত্রে ইচ্ছা মতো আমি ভোগ করতে চাইলাম বলে আমি পারবো, কিন্তু তা না। এই ভোগ করার বিষয়টি আমার আয়ের উপরে নির্ভর করবে, আমার পছন্দের উপরে, এবং ওই দ্রব্যের দামের উপরেও কিন্তু নির্ভর করে। আমার ইচ্ছা আছে বলে আমি বেশি বেশি ভোগ করতে পারবো তা না। ওই দ্রব্যটা কেনার যদি আমার সামর্থ্য না থাকে, আয় না থাকে, ওটা যদি আমার পছন্দ না হয়, ওটার দাম যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমি কিনতে পারবো না। সুতরাং ভোক্তা যে বিষয়টি ক্রয় করবে, এটা কিসের উপরে নির্ভরশীল? এটা হচ্ছে আয়ের উপরে নির্ভরশীল, এটা ওই বস্তুটার দামের উপরে নির্ভরশীল, এবং ক্রেতার পছন্দের উপরেও কিন্তু নির্ভরশীল। তাহলে আমরা কয়েকটি পয়েন্ট এখান থেকে পড়ে ফেললাম। আরো দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে এই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এটার এই অর্থনীতির মূল উদ্দেশ্যটা কি? এই অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। মনে রাখতে হবে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন। কিভাবে? দেখো, সবকিছুই কিন্তু ব্যক্তির হাতে। সুতরাং ব্যক্তি কি করবে? ব্যক্তি সর্বাধিক কিভাবে আয় করবে, মুনাফা কিভাবে পাবে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু সবাই কাজ করছে, তাই নাকি বিষয়টা? আমি শ্রম দিচ্ছি কেন? আমি বেশি আয় করব, বেশি ভোগ করব, এজন্যে। হ্যাঁ, এই যে দেখো, সবাই দৌড়াচ্ছে, কাজ করছে কেন? কাজ করছে সে সর্বাধিক আয় করবে। হ্যাঁ, মুনাফা অর্জন করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা সবকিছু করছি। মার্কেটে যদি যাই, এই টি শার্টের দাম কত? 1000 টাকা। না, 500 টাকা দিব। আমি বললাম 500 টাকা দিব। দোকানদার কি বললো? আচ্ছা, 100 টাকা কম দিয়ে 900 টাকা দেন। আমি বললাম যে না, আমি আর 50 টাকা বেশি দিব, 550 টাকা দিব। সে বললো ঠিক আছে, আপনি 850 টাকা দেন। এই যে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হতে হতে আমি শেষমেশ 700 টাকা এটা কিনে নিলাম। বিষয়টা এখান থেকে কি দাঁড়ালো? আমি এতক্ষণ কেন কথা বললাম যে কিভাবে আমি 50 টাকা কমে শার্টটি কিনবো, আর দোকানদার কেন এতক্ষণ কথা বললো বলতো?
সে ভাবছে কিভাবে আমি 50 টাকা বেশিতে বিক্রয় করব, কারণ কি তাতে আমার মুনাফা অর্জন হবে। আমি 50 টাকা বেশি থাকবে আমার কাছে, দোকানদারের কাছে 50 টাকা বা 100 টাকা বেশি থাকবে। এই যে অর্থনীতিটা সর্বাধিক মুনাফা অর্জন করার জন্যই কিন্তু পরিচালিত হচ্ছে। আর এই অর্থনীতির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে শ্রমিকদের শোষণ করা হয়। ওই একই কথা, সর্বাধিক মুনাফা অর্জন করার জন্য এখানে শ্রমিকদের শোষণ করা হবে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মূলধনের মালিক কিন্তু সীমিত আর শ্রমিকের সংখ্যা অনেক, যে কারণে পুঁজিপতি বা মূলধনের মালিক তারা কি করে, শ্রমিকদের এখানে শোষণ করে। এই হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এরপরে যেটা আসবে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক, দেখো এই ধনতান্ত্রিক থেকে আমরা কিন্তু সমাজতান্ত্রিকের অ্যান্সার গুলো করতে পারবো। এখানে বলেছিলাম সবকিছু ব্যক্তিগত, ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে, কিন্তু সমাজতান্ত্রিকের বেলায় কার থাকবে, সরকার বা রাষ্ট্রের। যেমন প্রথম পয়েন্টে বলেছিলাম আমি, উৎপাদনের উপাদান সমূহের মালিকানা থাকবে ব্যক্তির হাতে, এখানে আমরা এসে লিখব রাষ্ট্র বা সরকারের হাতে। উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, উদ্যোগ গ্রহণ করতে হচ্ছে ব্যক্তি, এখানে উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্র বা সরকার। সরকারের সবকিছু, সরকার কখন কতটুকু কার জন্য কি উৎপাদন করবে যাবতীয় সিদ্ধান্ত নিবে হচ্ছে সরকার। এখানে ভোক্তার কোনো স্বাধীনতা থাকবে না, ভোক্তার কোনো স্বাধীনতা থাকবে না। এই অর্থনীতির মূল উদ্দেশ্যটা কি? এই অর্থনীতির মূল উদ্দেশ্যটা হচ্ছে জনগণের কল্যাণ। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সর্বাধিক মুনাফা অর্জন, আর সমাজতান্ত্রিকের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ। এই সমাজতান্ত্রিকে শ্রমিকদের শোষণ করা হবে না। ধনতান্ত্রিক অর্থনীতিতে যেমন শ্রমিকদের শোষণ করা হয়েছিল, সমাজতান্ত্রিকের বেলায় কিন্তু শ্রমিকদের কোনো শোষণ করা হবে না। এখানে শ্রমিকদের মজুরি প্রদানের মূল নীতিতে কি বলা হয়েছে জানো? বলা হয়েছে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। আমি আবার বলছি, প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। তার মানে এই কথা দ্বারাই বোঝাচ্ছে যেখানে শ্রমিকদের শোষণ করা হবে না। এই হচ্ছে আমাদের ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। এখন এখান থেকে যদি প্রশ্ন করা হয় এই দুটি অর্থনীতির মধ্যে পার্থক্য লিখো, তাহলে আমি আশা করি তোমরা পারবে। যদি প্রশ্ন করা হয় এই দুইটা অর্থনীতির মধ্যে তুমি কোনটিকে সমর্থন করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, তখন কি লিখবে? কোনটিকে সমর্থন করবে তুমি, ধনতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক? তুমি হয়তো বলবে যে ধনতান্ত্রিককে সমর্থন করি, করা যেতেই পারে, তুমি সমর্থন করতেই পারো, কিন্তু আমরা পজিটিভ চিন্তাকে নিব। হ্যাঁ, আমরা সমাজতান্ত্রিককে সমর্থন করব। কেন? ওই যে দুইটা কথা, এখানকার মূল উদ্দেশ্য ছিল সর্বাধিক মুনাফা অর্জন, আর এখানকারটা ছিল হচ্ছে জনগণের কল্যাণ। এই একটা কথার উপরেই আমরা সমাজতান্ত্রিককে বেছে নিব। আর এখানে শ্রমিকদের কি করা হয় না, শোষণ করা হয় না। এই সমাজতান্ত্রিক অর্থনীতিতে প্রত্যেকেই কাজ পায়, তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। দ্যাটস ওয়াই আমরা সমাজতান্ত্রিককে সমর্থন করব এবং এটারই ব্যাখ্যা দিয়ে ফেলবো। তাহলে আমরা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এই দুটি অর্থনীতি সম্পর্কে জানলাম। এবার আমরা পড়ব মিশ্র অর্থনীতি সম্পর্কে। মিশ্র অর্থনীতি, মিশ্র অর্থনীতি মানে হচ্ছে ধনতান্ত্রিক প্লাস সমাজতান্ত্রিক ইকুয়াল টু কি হবে, মিশ্র। মানে মিশ্রের মধ্যে আমরা ধনতান্ত্রিকেরও বৈশিষ্ট্য পাবো, সমাজতান্ত্রিকেরও বৈশিষ্ট্য পাবো। আমি এটা ডিটেলস বলছি না, যে ওই কথাগুলো, ওই পয়েন্টগুলোই খেয়াল করবে যে উৎপাদনের জন্য যে উপাদান, এগুলোর মালিকানা কার হাতে থাকবে, ব্যক্তির হাতেও থাকবে, রাষ্ট্রের হাতেও থাকবে। কিছু কিছু খাত থাকবে সরকারের হাতে, আর কিছু কিছু খাত থাকবে হচ্ছে জনগণের হাতে বা মানুষের হাতে। এখানেও প্রতিযোগিতা হবে, কার কার মধ্যে প্রতিযোগিতা হবে, সরকারি খাত বেসরকারি খাত, এদের মধ্যে প্রতিযোগিতা চলবে। এখানেও ভোক্তার স্বাধীনতা থাকবে। হ্যাঁ, যেগুলো কি বলে ব্যক্তির হাতে থাকবে মালিকানা, সেগুলোতে ভোক্তার স্বাধীনতা থাকবে। কিছু কিছু খাত থাকে সরকারের হাতে, যেমন স্বাস্থ্য খাত বা চিকিৎসা খাত, শিক্ষা খাত,
এগুলোর মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না। হ্যাঁ, এগুলোর উদ্যোগটা সরকারই নিবে। মিশ্র অর্থনীতি সম্পর্কে আর একটি কথা, আমরা তো এটা জানলাম যে মিশ্র অর্থনীতিতে ধনতান্ত্রিকও থাকে, সমাজতান্ত্রিকের বৈশিষ্ট্য থাকে, তবে এই দুইটি অর্থনীতির মধ্যে ধনতান্ত্রিকটাই কিন্তু প্রাধান্য পায়। এই হচ্ছে মিশ্র অর্থনীতি সম্পর্কে। আর একটি অর্থনীতি আমাদের, সেটি হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য কি? দেখো, সম্পদের যে মালিকানা, ইসলামী অর্থনীতিতেও কিন্তু এটিই বলা হয়েছে যে সম্পদের মালিকানা থাকবে ব্যক্তির হাতে, তবে এই অর্থনীতিটা পরিচালিত হয় শরীয়ত ভিত্তিক। আমরা জানি শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুইটি, একটি হচ্ছে কোরআন এবং হাদিস। আর আমাদের ইসলামী অর্থনীতিটা এই কোরআন এবং হাদিস ভিত্তিক অর্থনীতি। আমাদের এই ইসলামী অর্থনীতিতে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকবে, ঠিক আছে, সম্পদ যত ইচ্ছা ব্যক্তি উপার্জন করতে পারে, কিন্তু সেটা অবশ্যই হালাল পথে হতে হবে। হারামকে সমর্থন ইসলাম কখনোই করে না, হালাল পথে হতে হবে। এবং এই যে সম্পদ অর্জন করা হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা ইসলামে বলি নিসাব পরিমাণ সম্পদ, এই নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তির উপরে তখন জাকাত ফরজ হয়ে যাবে। তাহলে ইসলামী অর্থনীতিতে বলা হচ্ছে সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকবে। এখানে এই অর্থনীতি পরিচালিত হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। আর একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের আহরণের পর, বা সম্পদ যদি একটা ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয়, একটা যেটাকে আমরা নিসাব পরিমাণ সম্পদ বলি, এটা যদি তার কাছে একটা বছর গচ্ছিত থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যাবে। আর আমাদের ইসলামী অর্থনীতিতে সুদকে হারাম করা হয়েছে, আর এই অর্থনীতিতে শ্রমিকদের শোষণ একেবারেই করা যাবে না। আমরা সবাই একটা হাদিস জানি, আমাদের নবী বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলামী অর্থনীতি শ্রমিকদের শোষণ কখনোই সমর্থন করে না। তাহলে আমরা চারটি অর্থনীতি সম্পর্কে জানলাম। আমি আবারও বলছি, এই চারটির মধ্যে এই দুইটি খুব গুরুত্বপূর্ণ, আসে কিন্তু পরীক্ষাতে, মাথায় যেন থাকে। মানে গুরুত্বপূর্ণ আমি বললাম, মিশ্র ইসলামী এই দুটাও কিন্তু পড়তে হবে। ইসলামীটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য দেখে ফেলবা, কিন্তু সৃজনশীলের জন্য ধনতান্ত্রিক সমাজতান্ত্রিকটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অধ্যায়ের শেষ পর্যায়ে চলে আসছি। এখানে কয়েকটি কথা বলে আমরা শেষ করব। বাংলাদেশে কোন ধরনের অর্থনীতিটা চালু আছে? দেখো, আমাদের বইয়ে ব্রিটিশ সময় থেকে বলা আছে, ব্রিটিশ সময় পর্যন্ত আমাদের দেশে সামন্ততান্ত্রিক অর্থনীতি চালু ছিল। ব্রিটিশ সময় পর্যন্ত বাংলাদেশে সামন্ততান্ত্রিক কোনটা? এক কথায় জমিদার ব্যবস্থা। আমাদের দেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর এবং ভূস্বামী কেন্দ্রিক অর্থনীতিটা পরিচালিত ছিল। ভূস্বামী কাদেরকে বলা হতো? যাদের একটা উল্লেখযোগ্য জমি থাকতো, অর্থাৎ উল্লেখযোগ্য পরিমাণ জমির মালিকদেরকে ভূস্বামী বলা হতো। আর আমাদের দেশের অর্থনীতিটা এই ভূস্বামী কেন্দ্রিক ছিল, যাদেরকে জমিদার বলা হতো। সব পেশার মানুষগুলোই তাদের নিয়ন্ত্রণে থাকতো, আর এই ভূস্বামী বা জমিদাররাই এই সকল পেশার মানুষদেরকে পরিচালিত করত। এটা হচ্ছে ব্রিটিশ সময় পর্যন্ত। পাকিস্তানি আমলে এসে আমাদের দেশের অর্থনীতিকে আমরা বলবো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তবে কিছু কিছু জায়গায় কিন্তু এই ভূস্বামী কেন্দ্রিক বা জমিদারের ব্যবস্থাটা রয়ে গেছিল। তারপরে দেশ স্বাধীনের পরের অর্থনীতিকে বলবো আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি। তারপর ধীরে ধীরে বাংলাদেশে এখন মিশ্র অর্থনীতি চলছে। এই হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার চিত্র। আরেকটি কথা, আমাদের এই অধ্যায়ের শেষের দিকে একটা কথা লেখা আছে, অনেক সুন্দর কথা, যে আমাদের দেশের জাতীয় আয়টা, এই জাতীয় আয়ের বন্টন পরিস্থিতিটা কেমন? বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতিটা কেমন? এক কথায় যদি বলি, আমাদের দেশের বন্টন পরিস্থিতি হচ্ছে অসম বন্টন, অর্থাৎ সমান না। আমাদের জাতীয় আয়ের বেশিরভাগ অংশ ভোগ করে অল্প সংখ্যক জনগোষ্ঠী।
আমাদের জাতীয় আয়ের বেশিরভাগ অংশ ভোগ করে অল্প সংখ্যক জনগোষ্ঠী, আর বাকি অল্প অংশ ভোগ করে বৃহৎ জনগোষ্ঠী। আমি আবারও বলছি, আমাদের জাতীয় আয়ের বেশিরভাগ অংশ ভোগ করে অল্প সংখ্যক জনগোষ্ঠী, কারণ আমাদের দেশের অল্প সংখ্যক মানুষই হচ্ছে পুঁজিবাদী বা উদ্যোক্তা। হ্যাঁ, আর বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে শ্রমিক। সব শ্রমিক মিলে অল্প সংখ্যক জাতীয় আয়টা ভোগ করে, যে কারণে বলা হচ্ছে আমাদের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতিটা অসম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা অধ্যায়টা, এখান থেকে শুরুতে আমরা সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম, সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্যগুলো নিয়ে, তারপরে সম্পদের শ্রেণী বিভাগ পড়েছিলাম, সম্পদ সংরক্ষণের জন্য আমাদের কি কি করণীয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমরা ছোট ছোট কয়েকটা প্রশ্ন পড়েছিলাম, উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক, সেগুলো কি কি, সেগুলো থেকে ভূমিতে খাজনা, শ্রমে মজুরি, এই জায়গাগুলো পড়েছিলাম। তারপরে একটা অর্থনৈতিক কার্যাবলী 5টি ধাপে সম্পন্ন হয়, সেটা জেনেছিলাম। তারপরে আমাদের বিশ্বে প্রচলিত এই 4 ধরনের অর্থনীতির আমি ব্যাখ্যা দিয়েছি। তারপরে বাংলাদেশের অর্থনীতির কি কি বৈশিষ্ট্য, মানে বাংলাদেশের বর্তমান যে অর্থনীতিটা, সেই অর্থনীতির নাম কি, সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তবে এই যে পুরো অধ্যায় শেষে আমি একটা কথাই বলবো, সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই 4 ধরনের অর্থনীতিটা। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, 4টা থেকেই কিন্তু প্রশ্ন হয়, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক। হ্যাঁ, এটা মনে রেখো। পয়েন্টগুলো মনে রাখলে আমার মনে হয় যে এখান থেকে লেখা কোনো ব্যাপার না। আর একটা যদি পড়া হয়, বাকিগুলো কিন্তু সেখান থেকেই লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।